হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। দেখো, আজকে আমরা পড়ব ইথিলিন নিয়ে। ঠিক আছে, আগের ক্লাসে আমরা পড়েছি মিথেন নিয়ে, আর আজকে আমরা পড়ব ইথিলিন নিয়ে। ঠিক আছে, আর ইথিলিনের আইইউপিএসি নাম কি? ইথিন। ওকে, এর সংকেত হচ্ছে C2H4। ওকে, তাহলে দেখো প্রথমেই আমি চলে আসছি ইথিলিনের উৎসে চলে আসছি। দেখো দেখো প্রকৃতিতে মেনলি প্রাকৃতিক গ্যাস এবং কোল গ্যাস থেকে ইথিলিন পাওয়া যায়। ঠিক আছে, প্রাকৃতিক গ্যাসে থাকে প্রায় 15 থেকে 20%, আর কোল গ্যাসে প্রায় 4% ইথিলিন থাকে। ঠিক আছে, দেখো আগের ক্লাসটায় যখন আমরা মিথেনে পড়েছিলাম তখন দেখছিলাম যে প্রাকৃতিক গ্যাস থেকে মিথেনও পাওয়া যায়, মানে প্রাকৃতিক গ্যাসে মেনলি মিথেনও থাকে, প্রায় 80 to 85% থাকে মিথেন, আর তারপরে প্রায় বাকি পোর্শনটা সমস্তটুকুই থাকে ইথিলিন। ওকে, বেশ। আর একটা উৎস হচ্ছে যে অপরিশোধিত পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে উপজাত হিসাবে প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়। ঠিক আছে, যে অপরিশোধিত পেট্রোলিয়াম মানে যেটা ক্রুড খনিজ তেল, যেটা ক্রুড অয়েল বলে, তাকে যদি তাপ বিয়োজন করা হয় তাহলে তখন উপজাত হিসাবে বাই প্রোডাক্ট হিসেবে প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়। তোমরা কি করবে, এই দুটো উৎস তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো পরীক্ষায় কোনো জিজ্ঞেস করলো যে ইথিলিনের দুটি প্রাকৃতিক উৎস লেখো, তখন তোমরা এই দুটো লিখবে। ঠিক আছে, ওকে, বেশ। এবার আমরা ইথিলিনের গঠনে চলে আসছি, বুঝতে পারছো? দেখো ইথিলিনটা সংকেত হচ্ছে, ইথিলিনের আণবিক সংকেত হচ্ছে C2H4। এর গঠনটা কি হয় দেখো, এর গঠন যেটা হয় সেটা হচ্ছে সমতলীয়, বুঝতে পারছো, মানে প্ল্যানার স্ট্রাকচার। কেমন দেখো তো, এরকম যে এখানে কি আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তোমরা এটা অনেকবার করেছো। ওকে, তো এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন, বুঝতে পারছো? দেখো ইথিলিন, মিথেন আর অ্যাসিটিলিন এদের গঠন নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছি। ঠিক আছে, আমি ওর লিঙ্কটা কিন্তু ওপরে দিয়ে দেবো, তোমরা পারলে ওই ভিডিওটা অবশ্যই দেখবে। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা পারলে ওই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবে। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে ইথিলিনের গঠন, বুঝতে পারছো? এর গঠন এটা বলে সমতলীয় গঠন বা প্ল্যানার গঠন। ঠিক আছে, সমতলীয় গঠন বা এটাকে বলছে প্ল্যানার গঠন। ওকে, বেশ। তার মানে কি, দেখো এখানে যে পরমাণুগুলো আছে, এখানে দেখো 1 2 3 4 5 6 দুটো কার্বন পরমাণু আর 4টে হাইড্রোজেন পরমাণু, সবগুলো হচ্ছে এই একটা প্লেনে আছে, মানে সবাই বোর্ডের তলেই এই প্রত্যেকটা পরমাণু আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে প্ল্যানার স্ট্রাকচার। আর দেখো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে বন্ধন কোণগুলো, এইটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এই কোণগুলো হচ্ছে 120 ডিগ্রি, বুঝতে পারছো? বেশ, আমি দেখো কী করছি, মডেলের সাহায্যে তোমাদেরকে একবার দেখিয়েছি, তো আরেকবার এই জিনিসটা একবার দেখিয়ে দিই, বুঝতে পারছো? ধরো দেখো, এইটা হচ্ছে ইথিলিন অণুর মডেল, বুঝেছো? এইগুলো হচ্ছে, এই কালোগুলো হচ্ছে, এইগুলো ধরেছি কার্বন পরমাণু, আর এই চারটে যেগুলো অরেঞ্জ বল, এই চারটে 1 2 3 4 এরা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। দেখো এইভাবে, ধরো এইটা হচ্ছে এই কার্বনটা, এইটা হচ্ছে এই কার্বনটা। ঠিক আছে, এই দুটো হচ্ছে এই দুটো হাইড্রোজেন, এই দুটো হচ্ছে এই দুটো হাইড্রোজেন। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে প্লেনার, মানে কি, এরা হচ্ছে, দেখো তুমি যদি এই পাশে সবগুলো দেবে, সবগুলো দেখো একটা প্লেন বরাবর সবগুলো আছে, বুঝতে পারছো? তাহলে এইটা হলো ইথিলিনের মডেল স্ট্রাকচার। ঠিক আছে, এটা বলে প্ল্যানার স্ট্রাকচার। এই যে কোণগুলো দেখছো, এই যে কোণগুলো, যে এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই কোণটা কত, 120 ডিগ্রি। বা তুমি যদি এটা বলতে পারো যে হাইড্রোজেন কার্বন কার্বন, এই যে কোণটা এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমরা চলে আসি ইথিলিনের বিক্রিয়ায়। দেখো ইথিলিনের অনেক বিক্রিয়া আছে। আমরা এই ক্লাসে প্রধানত ইথিলিনের 2 রকমের বিক্রিয়া পড়ব। একটা হচ্ছে ইথিলিনের দ্রুত বিক্রিয়া, ওকে, দ্রুত বিক্রিয়া, আর একটা হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। ওকে, তো প্রথমে চলে আসছি দ্রুত বিক্রিয়া। যেমন ধরো দ্রুত বিক্রিয়া কী দেখো, যখন ধরো আমরা ক্লাস 7 8 পড়তাম তখন আমরা জেনেছি যে কোনো একটা বিক্রিয়া কী থাকে, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট। ওকে, বেশ। তাহলে ধরলাম, ধরো কোনো একটা বিক্রিয়া, যেখানে ধরো এ আর বি হচ্ছে বিক্রিয়ক। ওকে, এই বিক্রিয়ায় কী উৎপন্ন হয়েছে, ধরো উৎপন্ন হয়েছে C+D। ওকে, তাহলে এ আর বি হচ্ছে বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট, আর সি আর ডি হচ্ছে প্রোডাক্ট বা এগুলো বলছে বিক্রিয়াজাত পদার্থ, বুঝেছো? ধরো যদি এমন হয়, ধরো কোনো একটা বিক্রিয়ায় ধরো এ আর বি যুক্ত হয়ে উৎপন্ন করেছে সি। ওকে, একটা প্রোডাক্ট উৎপন্ন করেছে। এখানে করা হয়েছিল, এখানে হয়েছিল দেখো দুটো প্রোডাক্ট হয়েছিল, সি আর ডি, দুটো প্রোডাক্ট বা দুটো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছিল। এখানে কটা হলো, একটা। ওকে, যদি এই রকম বিক্রিয়া, যে সমস্ত বিক্রিয়ায়
দুই বা তার বেশি বিক্রিয়ক, এখানে কটা আছে, এখানে কটা আছে, এখানে দুটো আছে, বা তিনটে হতে পারে, চারটে হতে পারে, দুই বা তার বেশি বিক্রিয়ক যুক্ত হয়ে যখন দেখবে একটা প্রোডাক্ট উৎপন্ন করবে, একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে, সেই ধরনের বিক্রিয়াকে বলছে দ্রুত বিক্রিয়া। ওকে, তো কারা এই বিক্রিয়া করে দেখো, দেখা যায় যে সমস্ত মানে জৈব রসায়নের ক্ষেত্রে যে সমস্ত যৌগগুলোর মধ্যে কার্বন কার্বন ডবল বন্ড বা দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, দেখা যায় যে এই সমস্ত যৌগগুলো দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ওকে, বেশ, আমি ইথিলিনের ক্ষেত্রে যখন দ্রুত বিক্রিয়া এখনই পড়বো, তখন দেখবে এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমি এই জায়গায় একটু মুছে ফেলি, বুঝেছো? দেখো, ইথিলিনের ক্ষেত্রে আমরা দুটো দ্রুত বিক্রিয়া পড়বো, একটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া, আর একটা হচ্ছে ব্রোমিনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া। ওকে, তো এখানে আমরা দুটো দ্রুত বিক্রিয়া পড়বো, একটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া, আর 2 নম্বর পড়ব যে ব্রোমিনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া। ওকে, বেশ, তাহলে আমরা প্রথমটাই চলে আসি হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া। ওকে, দেখো যে হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া কীভাবে হয় দেখো, ধরো ইথিলিনটা হচ্ছে গ্যাস আর হাইড্রোজেনটা হচ্ছে গ্যাস, বুঝেছো? কী করতে হবে দেখো, ধরো আমি ধরো এরকম একটা কাঁচের একটা জার, ঠিক আছে, ধরো এর একটা আবদ্ধ পাত্র, বুঝতে পারছো? ঠিক আছে, ধরো মানে এবার কি হলো দেখো, ধরো এর মধ্যে ইথিলিন গ্যাস আছে, কি আছে, ইথিলিন গ্যাস C2H4 গ্যাস, C2H4 গ্যাস। ওকে, ধরো আমি কি করলাম, এই জারটার মধ্যে কোনো একটা পাইপ দিয়ে ধরো একটা পাইপ দিয়ে এখানে আমি হাইড্রোজেন গ্যাস এখানে ঢুকিয়ে দিয়েছি। কি ঢুকিয়ে দিয়েছি? হাইড্রোজেন গ্যাস। তাহলে এখন এর মধ্যে কী আছে, এর মধ্যে দেখো এর মধ্যে কী আছে, এর মধ্যে C2H4 আছে প্লাস হাইড্রোজেন গ্যাস আছে। ওকে, এবার দেখো কী করলাম বলো তো, এই জারটাকে আমি কয়েকদিন বা কয়েক ঘন্টা এইভাবে রেখে দিলাম। তাহলে কি দেখবো বলো তো, দেখবো যে ইথিলিন আর H2-র মধ্যে বিক্রিয়া হয়েছে। ওকে, না, এদের মধ্যে কোনো বিক্রিয়া হবে না। 2 দিন কেন, 10 দিন রাখলেও এদের মধ্যে কোনো বিক্রিয়া হবে না। ওকে, এবার দেখো যদি আমি এর মধ্যে না কিছু পরিমাণ প্ল্যাটিনাম চূর্ণ বা প্যালাডিয়াম চূর্ণ, ওকে, যদি রেখে দিন এর মধ্যে, তাহলে দেখবো যে চটপট কিন্তু ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হয়। বিক্রিয়াগুলো কী উৎপন্ন হয় বলতো, বিক্রিয়াগুলো উৎপন্ন হয়, এটা ছিল C2H4, এই দুটো হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে উৎপন্ন হবে C2H6। ওকে, বুঝতে পারছো? আমি একটু পরে এটাকে আমি একটু ব্যাখ্যা করে আসবো। বেশ, তাহলে দেখো যদি আমি এটাকে এই দুটো গ্যাসকে মিশিয়ে রাখি, তাহলে কখনো বিক্রিয়া হবে না। যদি আমি সামান্য পরিমাণে প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম চূর্ণ দিই, তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হবে। তো এখানে প্ল্যাটিনাম কী করছে, এরা কিন্তু এখানে অনুঘটকের কাজ করছে। ওকে, এরা কিন্তু চটপট এই বিক্রিয়াটাকে হতে সাহায্য করছে, বুঝেছো? বেশ, এখন যদি এই বিক্রিয়াটা কিন্তু নিকেল দিয়েও হবে। যদি আমি নিকেল ব্যবহার করি, তাহলে কিন্তু আমাকে, যদি আমি এখানে নিকেল চূর্ণ দিই, তাহলে কিন্তু আমাকে তাপমাত্রাটা করতে হবে প্রায় 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলেও কিন্তু বিক্রিয়াটা হবে। নিকেল নিলে তাপমাত্রা হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার থেকে বেশি তাপমাত্রা দিতে হবে। কিন্তু যদি আমি প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম দিই, তাহলে কিন্তু ঘরের তাপমাত্রায় বিক্রিয়া হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে প্ল্যাটিনাম দিলে ঘরের তাপমাত্রায় কিন্তু এই বিক্রিয়াটা সহজেই হবে। বেশ, এবার দেখো আমি এই বিক্রিয়াটাকে কীভাবে বিক্রিয়াটা হচ্ছে দেখো। ধরো প্রথমেই চলে আসি এই C2H4, এর গঠনটা কেমন বলো তো, আমি একটু আগে দেখলাম এর গঠনটা কেমন বলো তো, গঠনটা দেখলাম এরকম, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এইখানে, এইগুলো হাইড্রোজেনগুলো লিখেই ফেলি। ওকে, বেশ, এর সঙ্গে আমি কার বিক্রিয়া করাচ্ছি, এর সঙ্গে বিক্রিয়া করাচ্ছি হাইড্রোজেনের। হাইড্রোজেন কেমন দেখতে, দুটো H পরমাণু যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অনুগঠন করে। তাহলে এখানে কি H2 মানে H বন্ড H। ওকে, এখানে ধরো আমি দিয়েছি প্ল্যাটিনাম দিয়েছি। ওকে, বেশ, কি হয় দেখো, এখানে কি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, মানে এইটা একটা অসম্পৃক্ত যৌগ, বুঝেছো? তো এবারে কি হবে দেখো, এই বন্ধনটা খুলে যাবে, ঠিক আছে, এই বন্ধনটা ভেঙে যাবে, একটা বন্ধন ভাঙলো, ঠিক আছে। এখানে কি ছিল, কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, তো একটা বন্ধন ভেঙে গেলে কী হবে,
তো এখন কী হবে দেখো, কার্বন এখন দেখো কী হয়েছে, কার্বনের কটা বন্ধন হয়েছে, 1 2 3। তাহলে এই কার্বনটা আর এই কার্বনটা দুটো কার্বনে কি একটা করে এক্সট্রা বন্ধন করতে পারবে। এর ফলে কি হয়, এই প্রথমে এই বন্ধনটাও ভেঙে যায়, ওকে ভাঙলো। তারপরে কি হয়, এই হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হয়ে যায় আর এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে যায় এই কার্বনটাই, ওকে। তাহলে কি হলো বলো তো, তাহলে দেখো কি হলো, এই কার্বনটা কী ছিল, দুটো এইচ লেগেছিলো আর একটা এইচ যুক্ত হয়ে কী হলো, এই কার্বনটাই 3টে এইচ যুক্ত হয়ে গেল। বেশ, এটা একটু ভেঙে লিখছি দেখো, এখানে এইটা এই দুটো কার্বন ছিল, এখানে দুটো হাইড্রোজেন ছিল আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হলো। বেশ, এই কার্বনটায় কী হলো, দুটো হাইড্রোজেন ছিল আবার কি হলো, আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হলো। তাহলে এটা কি হলো, এইটা হলো C2H6, ওকে। এর নাম কি জানো, এর নাম হচ্ছে ইথেন, ওকে। আর এটা কি ছিল, এটা ছিল C2H4, ওকে। এটা ছিল C2H4, C2 দুটো কার্বন আর 4টা হাইড্রোজেন, সেটা কি হলো, সেটা হলো ইথেন। তাহলে এটা ছিল ইথিলিন থেকে হচ্ছে ইথেন, ওকে। তাহলে দেখো, যদি পরীক্ষা কোনো কোশ্চেন হয় যে হাইড্রোজেনের সঙ্গে ইথিলিন কীভাবে বিক্রিয়া করে, তাহলে কী লিখবে, যে ঘরের তাপমাত্রায় প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে ইথিলিন এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করে, ওকে। আর যদি নিকেল অনুঘটক নিই তাহলে কী হবে, তাপমাত্রা হবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড, বোঝা গেছে। বেশ, তাহলে হ্যাঁ, যেটা বলার, তাহলে এইটা দেখো তো, এইটা কী বলো তো, তাহলে এইটা একটা দ্রুত বিক্রিয়া। দেখো এখানে দেখো কী হচ্ছে, এখানে চলে এসো, এটা কি, ধরো এটাকে বললাম এ, এটাকে বললাম বি, ঠিক আছে, এইটা এ, এইটা বি, এটাকে বললাম সি। তাহলে এটা কী হচ্ছে, দুটো বিক্রিয়ক, এইটা ইথিলিন একটা বিক্রিয়ক আর হাইড্রোজেন একটা বিক্রিয়ক, এটা কি যুক্ত হয়ে কী উৎপন্ন করছে, সিটা মানে কি C2H, যেটা হচ্ছে ইথেন, এইটা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে দুটো বিক্রিয়ক যুক্ত হয়ে কী উৎপন্ন করছে, একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে, আর কিছু উৎপন্ন করছে না। তাহলে এইটা কি, এইটা একটা দ্রুত বিক্রিয়া, বোঝা গেছে। তাহলে দেখো, যদি পরীক্ষা কোনো কোশ্চেন হয় যে হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া কী ধরনের বিক্রিয়া, তাহলে তুমি বলবে এটা এক ধরনের দ্রুত বিক্রিয়া, বুঝেছো। বেশ, এরপর আমি চলে আসি যে ব্রোমিনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া, ওকে। বেশ, দেখো ব্রোমিনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া করতে গেলে কী করতে হবে, দেখো তোমাকে কী করতে হবে, দেখো তোমাকে ব্রোমিনটাকে না কোনো একটা জৈব দ্রাবকে, ধরো কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করতে। ধরো আমি একটা টেস্ট টিউব নিয়েছি, ওকে, ধরো এরকম একটা বড় আমি একটা টেস্ট টিউব নিয়েছি, ওকে। কী করেছি, ধরো এর মধ্যে আমি নিয়েছি কার্বন টেট্রাক্লোরাইড, কী নিয়েছি, কার্বন টেট্রাক্লোরাইড। এটা কি, এইটা হচ্ছে একটা CCl4, এটা একটা জৈব দ্রাবক, ঠিক আছে। জল যেরকম দেখতে, কেরোসিন যেরকম দেখতে, সেরকম দেখতে, ওকে। বা এখানে আমি ক্লোরোফর্মও নিতে পারি, CH3Cl, ক্লোরোফর্মও নিতে পারি, ঠিক আছে। বেশ, কী করলাম, এর মধ্যে কি করেছি, এই দ্রাবকের মধ্যে আমাকে ব্রোমিনকে গুলে নিতে হবে, ঠিক আছে। এর মধ্যে আমি ব্রোমিনটাকে গুলে নিয়েছি, ওকে। ব্রোমিন গুলে নিলে এর যে রঙটা হবে সেটা হবে লাল, কি হবে, রেড কালারের, ওকে। তাহলে এটা হবে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, ওকে। তাহলে এর মধ্যে আমি ব্রোমিনকে গুলে নিয়েছি, Br2, কার মধ্যে গুলে নিয়েছি, CCl4 বা ক্লোরোফর্মের মধ্যে আমি ব্রোমিন গুলেছি, এই দ্রবণটা হবে লাল বর্ণের, ওকে। বেশ, এর মধ্যে আমি যদি ইথিলিন গ্যাসকে যদি পাঠাই, ধরো একটা পাইপের মধ্য দিয়ে ছোট্ট একটা, আমি কি করলাম, একটা পাইপের মধ্য দিয়ে এখানে ইথিলিন গ্যাসটাকে পাঠাচ্ছি, ওকে। বেশ, কি করছি, এর মধ্যে দিয়ে আমি ইথিলিন গ্যাস মানে C2H4 গ্যাসটাকে এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি, ঠিক আছে। কি দেখো বলো তো, যে কিছুক্ষণ পরে দেখবো যে এই দ্রবণে যে লাল বর্ণটা সেটা দেখবো বর্ণহীন হয়ে যাচ্ছে, ঠিক আছে। লাল বর্ণটা কী হয়ে যাচ্ছে, বর্ণহীন হয়ে যাচ্ছে, ওকে। বেশ, তাহলে কি হলো, বর্ণহীন হয়ে গেল। তাহলে কেন এমন হলো, তার কারণ হচ্ছে যে ব্রোমিনের সঙ্গে ইথিলিনের দ্রুত বিক্রিয়া হয়েছে, ঠিক আছে। এর ফলে কি হয়েছে, ব্রোমিনের বর্ণটা বর্ণহীন হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এটাকে সমীকরণের সাহায্যে লিখি তাহলে বিক্রিয়াটা কেমন হবে, দেখো ধরো এইটা হচ্ছে ইথিলিন আমি ভেঙে লিখছি, মানে ইথিলিনের গঠন লিখছি, এটা হচ্ছে ইথিলিন, ওকে। বেশ, আর ব্রোমিনটাকে লিখছি, ভেঙে লিখছি Br মানে এক অণু ব্রোমিন
Br2 মানে এইটা একটা ব্রোমিন পরমাণু, এটা একটা ব্রোমিন পরমাণু, বুঝেছো? এর রং কী ছিল? এর রং ছিল লাল বর্ণের, ঠিক আছে? আর ইথিলিন তো গ্যাস, এটা হচ্ছে বর্ণহীন, বুঝেছো? বেশ, এখন এদের মধ্যে বিক্রিয়ায় কী হচ্ছে দেখো, ওই একইভাবে কী হচ্ছে, এই একটা দ্বিবন্ধন ভেঙে যাবে, ঠিক আছে? একটা দ্বিবন্ধন ভেঙে যাবে, নিয়ে কী হবে, একটা ব্রোমিন পরমাণু এই কার্বনটাই লাগবে, আর একটা ব্রোমিন পরমাণু এই কার্বনটাই লাগবে। ওকে, তাহলে কেমন হবে দেখো, জিনিসটা এরকম হবে, এই কার্বনটায় দুটো, এই কার্বনটায় দুটো এইচ ছিল, এই কার্বনটায় দুটো এইচ ছিল। ওকে, বেশ, তাহলে এই কার্বনে একটা Br যুক্ত হয়েছে, এই কার্বনে একটা Br যুক্ত হয়েছে। ওকে, এটাকে যদি আমি কনডেন্স ফর্মে লিখি আর কি, তাহলে কেমন হয় বলো তো? এটা এই কার্বনটা কী আছে, তুমি এটা করতে পারো CH2Br, এই কার্বনটা হলো, পরের কার্বনটাও কি CH2Br। ওকে, বা এটাকে এভাবে তুমি লিখতে পারো C2H4Br2। ওকে, তুমি এভাবে লিখতে পারো, যেভাবে খুশি তুমি লিখতে পাবো। ওকে, তাহলে ছিল কি, ছিল C2H4, এটা ছিল ব্রোমিন, কী হয়েছে, এটা হয়েছে এটা ছিল লাল বর্ণের। আর এই যে যৌগটা উৎপন্ন হয়েছে, এই যৌগটার নাম হচ্ছে ডাইব্রোমো ইথিলিন, ঠিক আছে? এর নাম কি? ইথিলিন। আর এটাকে বলছে ডাইব্রোমো ইথিলিন, এটা হচ্ছে বর্ণহীন, এটার নাম হচ্ছে ডাইব্রোমো ইথিলিন, আর এটা হচ্ছে বর্ণহীন। বোঝা গেছে? তাহলে কি হলো, যে ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ কি হচ্ছে, বর্ণহীন হয়ে যাচ্ছে। বোঝা গেছে? বেশ, দেখো এই বিক্রিয়াটা না, যে কোনো অ্যালকিন বা অ্যালকাইন এই বিক্রিয়াটায় অংশগ্রহণ করে। মানে কি, যে সমস্ত যৌগের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, ধরো তার মানে কি, যেইগুলো অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ, মানে যে সমস্ত যৌগের মধ্যে ডবল বন্ড বা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আছে, মানে অবশ্যই কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন দ্বিবন্ধন, তারা কি করে, তারা কিন্তু এই বিক্রিয়াটায় অংশগ্রহণ করে। মানে এই বিক্রিয়া অংশগ্রহণ কী করে, ব্রোমিনের লাল বর্ণকে কি করে দেয়, বর্ণহীন করে। ওকে, তাহলে দেখো যে সমস্ত যৌগগুলো এই বিক্রিয়াটায় অংশগ্রহণ করে, তাহলে বুঝতে হবে যে ওই যৌগগুলো অসম্পৃক্ত যৌগ, বা ওই যৌগগুলোর মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত আছে। ধরো আমাকে এটা, ধরো এটাকে আমি যদি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, ধরো বললাম যে এক্স, ঠিক আছে? ধরো বললাম কি, যে এক্স একটা যৌগ, ঠিক আছে? এক্স একটা জৈব যৌগ, ঠিক আছে? কী করলো, দেখছি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে ব্রোমিনের যে লাল বর্ণ সেটা দেখলাম বর্ণহীন হয়ে গেল, ঠিক আছে? ব্রোমিনের লাল বর্ণটা বর্ণহীন হয়ে, কী কারণে, যে এক্স যৌগটার সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায়। তাহলে আমাকে বুঝতে হবে যে এই এক্স যৌগটার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, বা আমাকে বুঝতে হবে যে এক্স যৌগটা হচ্ছে একটা অসম্পৃক্ত জৈব যৌগ, ঠিক আছে? বেশ, এরপরে আমরা চলে আসছি ইথিলিনের পরের বিক্রিয়া, সেটা হচ্ছে পলিমেরাইজেশন বিক্রিয়া। বোঝা গেছে? বেশ, দেখো এখানে কি হয়, দেখো যে কোনো একটা যৌগের দুই বা ততোধিক, মানে দুটো হতে পারে, চারটে হতে পারে, বা 100 হতে পারে, 200 হতে পারে, 1 কোটি হতে পারে, বা তারও বেশি হতে পারে, অণু যদি পরপর যদি যুক্ত হয়ে বড় কোনো অণু গঠন করে, তাহলে সেই ধরনের বিক্রিয়াকে বলছে পলিমেরাইজেশন বিক্রিয়া। ধরো এইটা একটা অণু, এই বিন্দুটা একটা হচ্ছে অণু, ঠিক আছে? দেখা গেল যে ধরো এরকম বললাম যে 1 কোটি, ধরো 1 কোটি বা ধরো 100টা, ঠিক আছে? এরকম ধরো 100টা কী করেছি, ধরো 100টা কী করেছি, এরকম একটা অণু কী হচ্ছে, কোনো একটা বিক্রিয়ার মাধ্যমে এরকম পর যুক্ত হয়ে যাচ্ছে। এইভাবে অণুগুলো ধরো পর, আমি আর লিখছি না, আমি ধরো কয়েকটা লিখেছি, এরকম ধরো পর যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? এইদিকেও আরও চলে গেছে, এদিকে আরও চলে গেছে, এইদিকে হতে পারে, এইদিকেও হতে পারে, ঠিক আছে? এমনি করে অসংখ্য, এইদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এরকম হতে পারে।
তাহলে কী হচ্ছে যে এইরকম অণুগুলো আর কি 100টা হোক 200টা হোক 400টা হোক পরপর যুক্ত হয়ে গিয়ে যে কোনো একটা বিক্রিয়ার মাধ্যমে পরপর যুক্ত হয়ে বড় বড় অণু গঠন করছে, ঠিক আছে। এই ধরনের বিক্রিয়াকে বলছে পলিমেরাইজেশন বিক্রিয়া। ওকে, বেশ। আমরা কিন্তু এর পরের ভিডিওতে কিন্তু আমরা যখন পলিমার নিয়ে পড়বো তখন এই বিক্রিয়াটা নিয়ে আর একটু ডিটেলসে পড়বো, ঠিক আছে। এখন একটু চটপট একটু বলে ফেলবো যে এবার দেখো ইথিলিনে কিন্তু এই ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ওকে, কীরকম হয় দেখো, বেশ এই আর একটু মুছে ফেলি আমি। বেশ, তাহলে এইটা হচ্ছে ইথিলিন অণু, কীরকম CC ডবল বন্ড এইচগুলো আমি লিখছি না, ঠিক আছে। এরা ইথিলিন অণু, ধরলাম যে এরকম ইথিলিন অণু না, ধরো অনেকগুলো, ধরো আমি বললাম n সংখ্যক, n মানে কটা, n মানে হতে 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, 1 কোটি হতে পারে, ঠিক আছে। এরকম অসংখ্য এরকম ইথিলিন অণু আর কি হয় পরপর যুক্ত হতে পারে, ঠিক আছে। একটা শর্তটা কি একটু পরে আসছি। তো পরপর যুক্ত হয়ে দেখা যায় যে এই ধরনের বড় বড় অণু গঠন করে। কীরকম দেখো, এরকম ইথিলিনের দ্বিবন্ধনটা ভেঙে এক বন্ধন হয়, কীরকম দেখো এরকম হচ্ছে। আর এখানে আরএনগুলো এভাবে লিখলাম। ওকে, ধরো বেশ, ধরো এইগুলো হচ্ছে ইথিলিন অণু। ধরো আমি এখানে 3টে দেখাচ্ছি, ঠিক আছে। বেশ, কী হয় দেখো, এখানে কী হয় দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এখানে ধরো আমি বলতে পারি এখানে একটা বন্ধন তৈরি হলো, এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটা বন্ধন তৈরি হলো, এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটা বন্ধন তৈরি হলো, ঠিক আছে। এইভাবে কন্টিনিউ পরপর চলছে। আবার এই সামনের দিকেও আছে, ঠিক আছে, আবার এই সাইড দিকেও হতে পারে। ওকে, তো এখানে কী হলো দেখো, এখানে আমি 3টে দেখেছি, এরকম এখানে অসংখ্য এরকম পরপর ইথিলিন অণু পরপর যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে দেখো এটাকে আমি এরকম করে দিই, থার্ড ব্র্যাকেটের মধ্যে কী করেছি, এটাকে আমি n দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, মানে কী বলতো, এরকম অসংখ্য এই চেনটা অনেক বড়, বুঝতে পারছো। বেশ, তাহলে এখানে কী হলো, n সংখ্যক ইথিলিন অণু পরপর যুক্ত হয়ে এরকম একটা বড় একটা অণু গঠন করলো। এই ধরনের বিক্রিয়াকে বলছে পলিমেরাইজেশন বিক্রিয়া। দেখো এইটার নাম হচ্ছে ইথিলিন, আর এইটাকে বলছে পলিথিন, ঠিক আছে। এটা মনে রাখবে, এইটাকে বলছে পলিথিন। ওকে, বেশ। দেখো ইথিলিনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা হওয়ার জন্য কী লাগে, দেখো এই বিক্রিয়া হওয়ার জন্য ইথিলিনের ক্ষেত্রে হাই প্রেসার লাগে। প্রেসার হচ্ছে প্রায় চাপ লাগে, চাপটা হচ্ছে প্রায় 1500 থেকে, বা তুমি বলতে পারো যে উচ্চ চাপ, যদি ভুলে যাও তাহলে পরীক্ষার সময় লিখবে উচ্চ চাপ, প্রায় 1500 থেকে 2000 অ্যাটমসফিয়ারিক চাপ, মানে বায়ুমণ্ডলে যা চাপ আছে তার 1500 থেকে 2000 গুণ। ওকে, আর এখানে তাপমাত্রা লাগে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাপমাত্রাটা লাগে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এতেই হয় না, এই হাই প্রেসার আর এই টেম্পারেচার দিলেই হয় না, এর জন্য কী লাগে, একটা ক্যাটালিস্ট লাগে, অনুঘটক লাগে। অনুঘটকটা হচ্ছে অক্সিজেন অথবা পারক্স, আমি এখানে অক্সিজেনটাই লিখছি, ঠিক আছে। তো এইগুলো আমি যদি সাপ্লাই করি, এই সমস্ত কন্ডিশন আমি যদি মেনটেন করি, তাহলে দেখবো কী বলতো, যে ইথিলিন অণুগুলো অসংখ্য ইথিলিন অণু পরপর যুক্ত হয়ে পলিথিন গঠন করে বা এই পলিমেরাইজেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ওকে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিক্রিয়াটি, একটু স্টার দিয়ে রাখছি। বেশ, এবার দেখো আমরা ইথিলিন আর পলিথিনের কতগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখবো, ঠিক আছে। মানে এদের কতগুলো ধর্মের আমি একটু তুলনা করবো, দেখো দেখতে খুব ভালো লাগবে। বেশ, এবারে দেখো ইথিলিন আর পলিথিনের আমি কতগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে কম্পারেটিভ কতগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি এখানে লিখেছি। দেখো সাধারণ অবস্থায় ইথিলিন কি আমরা জানি, গ্যাসীয় গ্যাস, ঠিক আছে। কিন্তু পলিথিন কি, পলিথিন হচ্ছে কঠিন, বুঝতে পারছো। দেখো পলিথিন আমরা সবাই দেখি, যেগুলো পলিথিনের সেই প্লাস্টিক প্যাকেটগুলো হয় সেইগুলো হচ্ছে পলিথিন, বুঝতে পারছো। তাহলে সাধারণ অবস্থায় পলিথিন কিন্তু কঠিন। ওকে, বেশ। এই দেখো ইথিলিনের আণবিক গুরুত্ব। ওকে, আণবিক গুরুত্ব মানে কীভাবে বার করা হয়, দেখো ইথিলিন C2H4, দেখো C2H4 এর আণবিক গুরুত্ব কী হবে, দেখো তো কী হবে, কার্বন মানে 12, দুটো কার্বন মানে কী বলো তো 12 × 2 প্লাস 4টে হাইড্রোজেন মানে কি 1 × একটা হাইড্রোজেন মানে 1, 4টে মানে 4, তাহলে কত হবে বলো তো 24 যুক্ত 4 কত হচ্ছে 28, বুঝতে পারছো। মানে ইথিলিনের আণবিক গুরুত্ব হচ্ছে 28। আর পলিথিনে কত, পলিথিনে কী হয়, অসংখ্য ইথিলিন অণু যুক্ত হয়ে বড় বড় পলিথিন অণু গঠন করে। তাহলে এর আণবিক গুরুত্ব কী, আণবিক গুরুত্ব প্রচুর হয়, 20,000 বা তারও বেশি হতে পারে। যেটা এখানে 28 সেটা হচ্ছে 20,000 বা তারও বেশি।
বুঝতে পারছো? এবারে দেখো মোলার আয়তন, এসটিপিতে মোলার আয়তন, এটা তোমরা ফিজিক্সে অলরেডি পড়েছো। কত হয় যে কোনো গ্যাসের মোলার আয়তন কত হয়? 22.4 লিটার। আর পলিথিনের মোলার আয়তন কী হবে? যেহেতু পলিথিন হচ্ছে কঠিন পদার্থ, এর মোলার আয়তন হবে ভীষণ কম, মানে নগণ্য, ঠিক আছে, ভীষণ কম। ওকে, তাহলে এইটা একবার দেখে রাখবে, ইথিলিন আর পলিথিন এদের একটু কম্পারেটিভ স্টাডি। ওকে, বেশ, তাহলে এরপর আমি চলে আসছি ইথিলিনের ব্যবহারে। বেশ, দেখো ইথিলিনের এই দুটো ব্যবহার তোমরা মনে রাখবে, ঠিক আছে। প্রথম ব্যবহার কি? কাঁচা ফল পাকাতে, ওকে, আর এবং ফল সংরক্ষণ ইথিলিন ব্যবহৃত হয়। বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষাতে প্রায় আসে, কিন্তু বিভিন্নভাবে আসে, এমসিকিউ ফর্মে হোক, শর্ট কোশ্চেন টাইপের হোক, যে এটা মনে রাখবে যে ফল পাকাতে ইথিলিন ব্যবহৃত হয়। জিজ্ঞেস করে যে ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত হয়, তাহলে ইথিলিন গ্যাস, ঠিক আছে। আর দ্বিতীয়ত তোমরা একটু আগে দেখলে যে পলিথিন প্রস্তুতিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে এই দুটো ব্যবহার মনে রাখাটা খুব সহজ, তোমরা এই দুটো ব্যবহার মনে রাখবে।